তোমার সোনা আনার সময় এখন কামাল দখল করে রাখছে। তুমি আমাকে কখন সময় দিবা? সে আমি সময় ঠিক বের করে নেব। সুলতানা, তুমি কিন্তু শুধু আব্বার ছেলের বউ না, তুমি আব্বার 4 নম্বর মেয়ে। 3 নম্বর মেয়েটা কে হাসপা? কেন, কুলসুমের কথা ভুলে গেলি? না না, আমি ভুলি নাই, আমারও মনে আছে হাসি আপা। সুলতানা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বলো। তুমি তো স্পোর্টসের নানা কম্পিটিশনে জিতে কত মেডেল পেয়েছো। আচ্ছা, শুটিংয়ে কোনো মেডেল পেয়েছো? হ্যাঁ পেয়েছি। আমি তোমাকে আব্বার দেখাশোনা করার সব দায়িত্ব বুঝিয়ে দেব। তুমি শুধু আমাকে বন্দুক চালানো শেখাতে পারো? সর্বনাশ, ও আজব একজন বিজ্ঞানী, তার বউ বন্দুক ধরবে? এ বাড়িতে এখন বন্দুকের ধারে যাওয়া নিষিদ্ধ, তা জানি না বা। মা আমাকে প্রথম দিনই বলে দিয়েছেন। কামাল বড় অস্থির স্বভাবের, দুর্দান্ত, ডাক সাইটে, আর ওর মন থেকে এখনো যুদ্ধের নেশা কাটে নাই। তাই ওকে ঘরমুখো শান্ত স্বভাব করার দায়িত্ব মা আমার উপরেই দিয়েছেন। মা বলেছেন, দেখো ওর মন থেকে যেন বন্দুকের নেশা কাটতে যায়। এই কথাটা কামালের ব্যাপারে একেবারে প্রযোজ্য, কিন্তু আমার ব্যাপারে না। 71-এ আমি ছিলাম নতুন মা, বন্দুক কি তা জানতাম না, কিন্তু এখন শিখতে চাই, দরকার হলে চালাতেও চাই। তোমার হঠাৎ বন্দুক চালানো শেখার ইচ্ছে হলো কেন আপা? তুমি কি সংসার রেখে যুদ্ধে যেতে চাও নাকি? তাহলে আমাকেও সঙ্গে নিও। হাসু, রেহানা, এই দেখ কাঁধে ধরে নিয়ে আসছি। মা, তুমি বাচ্চা মেয়েকে একেবারে অন্ধের নিয়ে এসছো কেন রে? বাচ্চা আমাদের অন্ধের ছেলে না, সে কোন কাল থেকে তোর আব্বারে মামা ডাকে, আমার মামি ডাকে, আর ওর নিজের মামি বদ্ধ নিচ্ছে আমাদের পাশের বাড়ি পড়ছি। তোর আব্বা মন্ত্রী বানিয়েছিলেন, বেচারের কপালে সইল না, অকালে ক্যান্সার হয়ে মারা গেল। আচ্ছা তোর অবশ্য গল্প কর, বাচ্চা বসো, আমি খাওয়ার ব্যবস্থা করি। হ্যাঁ আচ্ছা বস। বাচ্চা ভাই, আপনি এখনো ঢাকায়? আমি ভাবছিলাম লন্ডনে ফিরে গেছেন। না, অনেকদিন পরে এলাম, তাই একটু ঘুরে ফিরে বেড়াচ্ছি। কুষ্টায় গিয়েছিলাম, মা ছোট ভাই বোনের সাথে দেখা করে এলাম। আবার কবে লন্ডন যাচ্ছেন? আগস্টের শেষের দিকে। আচ্ছা, আমার বড় ভাই রাজু আহমদের কথা তোমাদের মনে আছে? আমার মনে আছে বাদশা ভাই, তিনি একজন বিখ্যাত অভিনেতা ছিলেন। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে তার জল্লাদের দরবার নাটকটি প্রচার করা হতো। আমরা ছোট বড় সবাই সেই নাটক শোনার জন্য অপেক্ষা করতাম। হ্যাঁ, তার মৃত্যুটা ভীষণ মর্মান্তিক। দেশ স্বাধীন হওয়ার পর দেশে ফিরলেন, আর তখনই তাকে হত্যা করা হলো। আম্মা এখনো রাজু ভাইয়ের কথা মনে করে কান্নাকাটি করেন। রেহানা, এক কাজ কর, তুই সুলতানাকে নিয়ে নিচে যা, আমি বাচ্চাদের সঙ্গে একটু কথা বলে নিচে আসছি। ঠিক আছে, তোমরা কথা বলো, আমরা নিচে যাই। সুলতানা, চলো আমরা যাই। চল আসি বাদশা ভাই। এসো এসো। বাচ্চা ভাই, লন্ডনের কথা কিছু বলুন, কি খবর? কি খবর জানতে চাও? আপনার পত্রিকা কেমন চলছে? পত্রিকা? ও, প্রবাসীর কথা বলছো? ভালো চলছে, তবে লন্ডনে আরেকটি কাগজ রয়েছে, তার মালিক আমাদের বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার চালাচ্ছে। কিরকম? এই মুজিব সরকার বিরোধী অপপ্রচার। শুনেছি তিনি নিজেকে মোশতাক চাচার ভাইপো বলে পরিচয় দেন। ঠিকই শুনেছ, লন্ডনে এখন নানান দল উপদল সবাই মুজিব সরকারের বিরুদ্ধে অপপ্রচার করছে। কিরকম? এর একটা উদাহরণ দিই। তোমার মা জটিল ডায়াবেটিক রোগে আক্রান্ত হয়ে যখন লন্ডনে চিকিৎসার জন্য গেলেন, তখন আর্লসকোটের হান্টিংটন হাউসে আমরা একটা ছোট্ট ফ্ল্যাট ভাড়া করেছিলাম। হ্যাঁ, মনে আছে তো। সেই থেকেই প্রচার শুরু হলো, গুজব ছড়ানো হলো যে ওই বাড়িটা আমার নামে কেনা হয়েছে, অর্থাৎ শেখ মুজিব কিনেছেন। শুধু তাই না, এরকম বহু ধরনের বাড়ি, অনেক বাড়ি মুজিব পরিবারের লন্ডনে রয়েছে, আর কোটি
কোটি কোটি টাকা বিদেশি ব্যাংকে সরানো হচ্ছে। কারা এসব গুজব ছড়াচ্ছে? আমি যা জানি তাই তোমাকে বললাম। ওই যে আমাদের মুক্তিযুদ্ধের সময় মাহমুদ আলী পাকিস্তানে পালিয়ে গিয়েছিল, তিনি এখন লন্ডনে 2 হাতে টাকা ছড়াচ্ছে, 2 হাতে। লন্ডনে একটা মুজিব বিরোধী গোপন ফ্রন্ট তৈরি করার জন্য। আর গোলাম আজম, জামাত নেতা গোলাম আজম, তিনি এখন মধ্যপ্রাচ্যে ঘুরে বেড়াচ্ছেন, মুজিব সরকার উচ্ছেদের নানা ধরনের প্রপাগান্ডা চালাচ্ছেন। আর লন্ডনে পাকিস্তানি বাঙালি কোলাবরেটররা পূর্ব পাকিস্তান সরকার নামে একটা অস্থায়ী সরকার গঠন করেছে। তার নেতাকে জানো? ব্যারিস্টার আব্বাস আলী। এখন আবার তার ভাইও যোগ দিয়েছে। আচ্ছা, আব্বা কি এসব কথা জানেন? তিনি অনেকটাই জানেন, আমিও তাকে বলেছি। আশ্চর্য, লন্ডনে পাকিস্তানি কোলাবরেটরদের বড় আড্ডা। তারা লিফলেট ছড়াচ্ছে, কাগজ বার করেছে, দেশের ভেতরে টাকা পাঠিয়ে তাদের নিজেদের চরদের সংগঠিত করছে। শুনেছি লন্ডনের যে সভায় জামাল গিয়েছিল, সেখানে নাকি এই চররা লিফলেট ছড়ানোর ব্যবস্থা করেছিল। ঠিকই শুনেছ। ৭১-এর ঘাতক দালাল রাজাকাররা এখন লন্ডনে পালিয়ে আছে। তারা মুজিব সরকার উচ্ছেদের জন্য নানা ধরনের ষড়যন্ত্র করছে। আব্বা এসব জানেন, কিন্তু তিনি চান না দেশের রক্তপাত হোক। আব্বা ভাবছেন তার স্নেহ আর মমতা দিয়ে সব অবাধ্য সন্তানকে বাধ্য করে নেবেন। কিন্তু বাছা ভাই, আব্বা কি সেটা পারবেন? মামিকেও দেখলাম চিন্তিত। তিনি নাকি আজকাল নানা ধরনের দুঃস্বপ্ন দেখছেন। আম্মা বাড়িতে বসে সব খবর রাখেন। কামাল যখন মতিঝিলে পুলিশের গুলিতে আহত হয়ে মরতে বসেছিল, জানেন তখন কি ধরনের গুজব রটানো হয়েছিল? রটানো হয়েছিল কামাল নিজেই ব্যাংক ডাকাতি করতে গিয়ে গুলি খেয়েছে। আব্বা যখন অ্যাপেন্ডিসাইটিস অপারেশনের জন্য জেনেভায় গিয়েছিল, তখনও গুজব রটানো হলো বঙ্গবন্ধুর ক্যান্সার হয়েছে, তিনি মারা যাচ্ছেন, দেশে ফিরবেন কিনা তাও সন্দেহ। আম্মা এসব কথা শুনেন আর ভয়ে আব্বার জন্য অস্থির হয়ে যান। অথচ ৭১-এও তাকে এত ভেঙে পড়তে দেখিনি। তিনি সবসময় আমাদের সাহস দিতেন। আমি মনি ভাইকেও জানিয়েছি, তিনি সবই জানেন। মনি ভাই একা কি করবেন? তিনি তো একটা পেপার চালান, লেবার আর ইউথ ফ্রন্ট দেখেন। কামালেরও বয়স হয়নি রাজনীতির এসব মারপ্যাচ বোঝার। এসব কথা ভাবি আর আমার কি মনে হয় জানেন? কি মনে হয়? আসে না? মনে হয় আমি যদি মেয়ে না হয়ে ছেলে হতাম। তুমি কি ছেলের চাইতে কম? আসতে পারি হাসপা? কে, রেহানা নাকি? না, কুলসুম। আরে কুলসুম, এসো এসো। আসসালামু আলাইকুম বাদশা ভাই। ওয়ালাইকুম আসসালাম। বাদশা ভাই, আপনি যদি কিছু মনে না করেন, আমি একটু হাসপার সঙ্গে নিরিবিলিতে কথা বলতে চাই। নিশ্চয়ই বলবে। আমি শুধু দেখা করতে এসেছিলাম। আমি বরং নিচে যাই। মামি নিশ্চয়ই চা নাস্তা নিয়ে আমার জন্য অপেক্ষা করছেন। তাই যান, আমি কুলসুমকে নিয়ে একটু পরেই আসছি। ওকে, আসি। কুলসুম, এসো বসো। বসতে আসিনি হাসপা, একটা কথা বলেই চলে যাব। আরে মা নিচে চা নাস্তা নিয়ে অপেক্ষা করছেন, তুমি না খেয়ে গেলে খুব রাগ করবেন। আমার খাবার মতো মনের অবস্থা নেই। জাহান গেছে ক্যান্টনমেন্টে। জাহান? কোন জাহান? একজন মুক্তিযোদ্ধা, এখন আর্মির জওয়ান। তুমি তাকে দেখেছো? নারী পুনর্বাসন কিন্তু প্রায় আমার সঙ্গে দেখা করতে আসে। ও, সেই জাহান। এখন চিনতে পারছি। আমরা তো ধরেই নিচ্ছি যে তিনি খুব শীঘ্রই আমাদের ভগ্নিপতি হবেন। ঠাট্টা রাখো হাসপা। এখন আমাদের বড় বিপদ, দেশের বড় বিপদ, বঙ্গবন্ধুর জন্য বড় বিপদ। বিপদ? কিসের বিপদ? সেটা আজ বিকেলে ওর মুখ থেকে জানতে পারবো। ও গতকাল গিয়েছিল ক্যান্টনমেন্টে একটা মিটিংয়ে সব জানতে। কাদের মিটিং? ষড়যন্ত্রকারীদের মিটিং। ষড়যন্ত্রকারী? কিসের ষড়যন্ত্র?
কারা ষড়যন্ত্র করছে? সবই বঙ্গবন্ধুকে জানাতে চাই, এখনই জানানো দরকার। তুমি শুধু আমাদের তার সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দাও। দেখো সেখানে যেন আর কেউ না থাকে। তুমি তো জানো কুলসুম, আব্বা এখন কি ভীষণ ব্যস্ত। নতুন ডাকশাল হয়েছে, আর তারপরে এই নতুন জেলা গভর্নরদের নিয়োগ নিয়েও তিনি ভীষণ ব্যস্ত। বাড়িতে খেতে আসার সময়টুকু পায় না। এর মধ্যে তোমাদেরকে কি করে দেখা করার ব্যবস্থা করবো? আমি কসম খেয়ে বলছি হাসিয়াপা, এটা আমাদের কোনো ব্যাপার নয়, এটা দেশের স্বাধীনতা রক্ষার ব্যাপার। আমাকে আগে কিছু বলতে পারো না? কি করে বলবো? আর জাহানের কাছ থেকে সব জানতে পারবো, তখন আমি যা জানি তাও জানাতে পারবো। ব্যাপারটা কি খুবই সিরিয়াস কুলসুম? সিরিয়াস না হলে তোমার কাছে এভাবে ছুটে আসি? এক কাজ করো, তোমরা বরং আগামীকাল রাত 11টার দিকে 32 নম্বরের বাড়িতে চলে আসো। আমি যেভাবেই পারি আব্বার সঙ্গে তোমাদের দেখা করার ব্যবস্থা করিয়ে দেবো। আমি তাহলে আসি হাসিয়াপা। আরে আসবে কি, চা নাস্তা খাবে না? চলো, আম্মা নিচে অপেক্ষা করছে। আমার খাবার মতন মনের অবস্থা নেই হাসিয়াপা। জাহানের জন্য দুশ্চিন্তায় বুক কাঁপছে হাসিয়াপা। ও যদি ক্যান্টনমেন্টে মিটিং থেকে ঠিক মতন ফিরে না আসে। ছি কুলসুম, কি বলছো তুমি? দেখো, জাহান ঠিকই নিরাপদে ক্যান্টনমেন্ট থেকে ফিরে আসবে। কিন্তু কাদের মিটিংয়ে গেছে? শয়তানদের মিটিং এ হাসিয়াপা, শয়তানদের মিটিং এ। কুলসুম, কখন কোথায় তার সঙ্গে দেখা হওয়ার কথা? আজ বিকেলে রমনা পার্ক লেকে। দেখো, আমার মন বলছে ওরা এখন পর্যন্ত তোমাকে কোনো খবর না দিলেও যেখানে তোমার সঙ্গে দেখা হওয়ার কথা সেখানেই তোমার সঙ্গে দেখা হবে। বুকে সাহস রাখো, তুমি বঙ্গবন্ধু মেয়ে না। এখন কান্না থামাও, চলো আমরা নিচে যাই। মা সবার জন্য চা নাস্তা নিয়ে অপেক্ষা করছেন। চলো চলো। লিডার তাজউদ্দিন ভাই এসেছেন। বাইরে দাঁড় করে রাখছো কেন? ভেতরে পাঠিয়ে দাও। তাজউদ্দিন, এত ফর্মালিটি করো কেন? তুমি হইলে গিয়া বাংলার প্রথম প্রধানমন্ত্রী। আমার ঘরে যখন কেউ থাকবে না, হানিফকে জিজ্ঞাসা করবা, ভেতরে ঢুকে পড়বা। আর এটা তো গণভবন না, এটা তো 32 নম্বরের বাড়ি নাকি? আপনি এখন দেশের প্রেসিডেন্ট, আমি অর্ডিনারি সিটিজেন। এই পার্থক্যটুকু আমাদের থাকতেই হবে। তাজউদ্দিন, আমি তোমার কাছে মুজিব ভাই হয়ে থাকতে চাই। আপনি চাইলেও তা পারেন না সকলের কাছে মুজিব ভাই হয়ে থাকতে, তাহলে দেশ চালানো কঠিন হবে। সকলের ভাই বন্ধু না হইতে পারি, কিন্তু যাদের ভাই বন্ধু হয়েছি তাদেরকে আমি হারাবো কেন? আপনি আমাকে কখনো হারাবেন না। আপনার দুর্দিনে আমি সঙ্গে ছিলাম, সুদিনে কেন আপনাকে ছেড়ে যাব? তাই যদি হয় তোর ডাক্তারের কাছে পাই না কেন? সেদিন কইলাম 32 নম্বরে এসে আমার সাথে রাত্রে ভাত খাও, তুমি আসবা বললে আসলো না। নিজের এলাকায় গিয়েছিলাম, পাবলিক নানান কথা বলে, তাদের কথার জবাব দিতে হয়। সেসব কথা তো আমারও জানতে ইচ্ছে করে তাজউদ্দিন। আমার কথা শোনার সময় কোথায় আপনার? মুজিবনগরের 9 মাসের কোনো কথাই আপনাকে শোনাতে পারেনি, আর কখন হয়তো শোনানো সম্ভব হবে না। আমার সম্পর্কে অনেক ব্যাপার হয়তো আপনার ভুল ধারণা হতে পারে, আমার শত্রুদের কথাই বিশ্বাসযোগ্য মনে হবে। তাজউদ্দিন, আমার আর 2টা দিন সময় দাও, আমি তোমার সব কথা শুনবো। সেই শুভদিন কবে আসবে আমি জানি না, তবে আজ যে সেই দিন নয় সেই কথাটা আমি জানি। তুমি অনেক কিছুই বোঝো, অনেক কিছুই জানো, কিন্তু আজকে তোমার কেন ডাকছি সেটা তুমি জানো না। আন্দাজ করতে পারি। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনার বিরুদ্ধে এবং দেশের বিরুদ্ধে একটা জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। নইলে দেশে সন্ত্রাস এত বাড়ত না, আইন শৃঙ্খলা ভেঙে পড়তো না, দুর্ভিক্ষে এত মানুষ মারা যেত না, বিদেশ থেকে আনা লক্ষ লক্ষ টাকা রিলিফের জিনিস চাল গম নদীর পানিতে ভাসিয়ে দেওয়া হতো না, পাটের গুদামে আগুন জ্বালিয়ে দেওয়া হতো না, মসজিদে মসজিদে নামাজের সময় এ সরকারের বিরুদ্ধে প্রচার চালানো হতো না। জানি জানি তাজউদ্দিন, জানি আমার আর আমার সরকারের বিরুদ্ধে আরো কত প্রচার চালানো হচ্ছে। তুমি তো বলবা যে তারা বলতেছে রক্ষী বাহিনীর পোশাকে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে এসে ঘাঁটি বাঁধছে, তাই তো?
তারপর বলবা বাসন্তী নামের একটা মেয়ের জাল পড়ায় ছবি তোলা হয়েছে এবং ছবি তুলে প্রমাণ করা হচ্ছে মুজিবের আমলে কুমারী মেয়েদের ইজ্জত রক্ষার অধিকার দেশে নাই, তাই তো বলবা? তারপর বলবা আওয়ামী লীগাররা চাল ডাল তেল নুন পাট সব ভারতে পাচার করতেছে, তাই তো? তারপরে সবাই মিলে বলবা বঙ্গবন্ধু কঠোর হও, বঙ্গবন্ধু কঠোর হও। আমি সত্যি সত্যি কঠোর হব তাজউদ্দিন, শুধু তোমাদের সহযোগিতা চাই। ঠিক সে আগের মতো অভিমান করে দূরে সরে থাকলে তো চলবে না। এই তো সেদিন আমি টাঙ্গাইলে সন্তোষে গেলাম মৌলানা ভাসানীর কাছে দোয়া চাইতে। বললাম, হুজুর, দেশটা তো শুধু আমার একার না, দেশটা তো আপনারও, দেশটাকে বাঁচান। হুজুর কি বললেন জানো? বললেন, মুজিব, আমি তোমার সঙ্গে আছি। এবারের যুদ্ধ আরো বেশি কঠিন লিডার। ৭১-এর যুদ্ধ ছিল একটা বিদেশি হানাদার বাহিনীর বিরুদ্ধে, এবারের যুদ্ধ একসঙ্গে অনেক শত্রুর বিরুদ্ধে, আর সেই শত্রুরা আপনার প্রশাসনের মধ্যেও লুকিয়ে আছে। আমি কি তা বুঝি না তাজউদ্দিন? আমার প্রশাসনে, আমার পুলিশে, আমার সেনাবাহিনীর মধ্যে তারা ঢুকে পড়েছে। দেশ জুড়ে সন্ত্রাস, অথচ পুলিশ একটা সন্ত্রাসী ধরতে পারে না। দুর্ভিক্ষে মানুষ মারা যাচ্ছে, আমি ভিক্ষা করে খাদ্য, বস্ত্র, ওষুধ আনি। সেই খাদ্য, বস্ত্র, ওষুধ আমার গরিব দুঃখী মানুষের কাছে পৌঁছানো হয় না, শুনছি নদীর পানিতে ভাসাই দেওয়া হয়। তাজউদ্দিন, এবার আমি সত্যি সত্যি কঠোর হব। সেই জন্য তো একটা সিস্টেম চালু করেছি। যদি সাকসেসফুল হই তাহলে সমস্ত ক্রিমিনালদের বিষ দাঁত ভেঙে দেবো। বিদেশি বন্ধু আছে, আমাদের সতর্ক হতে হবে। আমেরিকার এবারের চালটা দেখেছেন? দেখছি, সবাই খেলা দেখছি। আমেরিকা, চায়না, সৌদি আরব, পাকিস্তান, সবাই খেলা দেখছি। আমি শত্রুতা বলতে চাইছিলাম, সবার দিকে বন্ধুত্বের হাত বাড়াই দিয়েছিলাম। বলেছিলাম, আমি একটা ছোট্ট দেশ, গরিব দেশ, আমার স্বাধীনতা নিয়ে, আমার সম্মান নিয়ে বাঁচতে দাও। তোমরা বাঁচো, আমিও বাঁচি। লিভ অ্যান্ড লেট লিভ। অতি ভালো হয়ে এই যুগে বাঁচা যায় না লিডার। অতি ভালো হওয়া না ততদিন। ৭১-এ আমেরিকা বঙ্গোপসাগরে সেমেন্ট ফ্লিট পাঠাতে চাইছিল। আমি সেই সব কথা ভুলে গিয়ে ফোর্টের দরবারে ছুটে গেছি। কিলার কিসিঞ্জার নামে খ্যাত হেনরি কিসিঞ্জার যে আমার দেশে আইনা সম্বর্ধনা দিয়েছি, বলেছি, আমার যুদ্ধ বিধ্বস্ত দেশ, তোমরা সেটা দেশটাকে গড়বার জন্য সাহায্য করো। সাহায্য চেয়েছি, বিনিময়ে কি পেয়েছি? পেয়েছেন ৭৪-এর দুর্ভিক্ষ আর অনাহারে ১ লক্ষ মানুষের মৃত্যু। আমি আমেরিকারে বিশ্বাস করে ঠকেছি তাজউদ্দিন। যেদিন তারা চিনির আলেমদেরকে হত্যা করলো, সেদিন আমার সতর্ক হয়ে যাওয়া উচিত ছিল। বাংলাদেশে এত বড় বন্যা হলো, খাদ্যাভাব, চারিদিকে হাহাকার। আমেরিকা বলল খাদ্য সাহায্য দেবে, সেই অনুযায়ী খাদ্য চুক্তি হলো, কিন্তু আমার দেশে খাদ্য আসলো না। শুনেছি খাদ্যভর্তি জাহাজ ডিপ সিতে আটকে রাখা হয়েছে। কেন? যাতে বাংলাদেশে দুর্ভিক্ষ বেশি দিন থাকে, আরো হাজার হাজার লোক মারা যাক, তারপর খাদ্য আসবে। হায় রে কনস্পিরেসি। লিডার, এটা আমেরিকান সরকারের একটা পলিসি। যে দেশের সরকারকে তারা পছন্দ করে না, তাদের উৎখাত করবার জন্য খাদ্যকে তারা অস্ত্র হিসাবে ব্যবহার করে। ও, আমেরিকা আমার উৎখাত করতে চায়, সেই জন্য দুর্ভিক্ষ করে এত মানুষ হত্যা। তাদের এই একই পলিসি। এই দুর্ভিক্ষে আপনার জনপ্রিয়তা ধ্বংস হবে, আর এই সরকার উৎখাত করতে সহজ হবে। আর যদি তাতেও আমার উৎখাত করতে না পারে, তাহলে কিসিঞ্জার সাহেব চিলির আলেমদেরকে যেভাবে হত্যা করিয়েছেন, আমাকেও ঠিক সেভাবে হত্যা করা হবে। এই তো আমেরিকার এই কিলিং প্রসেসের নাম, আমেরিকার এই কিলিং প্রসেসের নাম কিসিঞ্জার ডক্ট্রিন। তাজউদ্দিন, আমি সবই বুঝি, সবই জানি। তুমি কি মনে করো আমি খুনধার মোশতাকের কথায় উঠে বসি? আমি এক মোশতাকের কথা বলছি না। তাজউদ্দিন, আমি কাকে বিশ্বাস করব? ৭১-এ ইরাইয়ের সাথে হাত মিলায় ভুট্টো সাহেব এত বড় গণহত্যা ঘটালেন। তারপর আমি লাহোরে ইসলামিক শীর্ষ সম্মেলনে ছুটে গেছি, ভুট্টোকে দাওয়াত করে ঢাকায় আনছি, কিন্তু তাতেও কি তার মন জয় করতে পেরেছি? পারি নাই। শুনেছি তিনি হক তহকে গোপনে গোপনে অস্ত্র পাঠান, অর্থ পাঠান মুজিব সরকারকে উৎখাত করার জন্য। চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাই আমার ব্যক্তিগত বন্ধু, কিন্তু চীন এখনো পর্যন্ত বাংলাদেশকে রিকগনিশন দিল না। পবিত্র
কাবা শরীফের জন্য আমি কিলাপ পাঠিয়েছি, কিন্তু সৌদি আরব গোপনে গোপনে সাহায্য পাঠাচ্ছে ৭১-এর ঘাতক পাকিস্তানের দালাল জামাতিদের কাছে আমাকে উৎখাত করার জন্য। পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানে আমার বন্ধু হিতৈষী শ্রীমতী ইন্দিরা গান্ধী, তার প্রশাসনে কি এমন কেউ নাই যারা আমাকে উৎখাত করে ঢাকায় তাদের তাবেদার সরকার বসাতে চায়? তাজউদ্দিন, আই এম নট এ চাইল্ড অফ স্টাডি। আমার সবাই সবকিছু বোঝাইতে পারে না, আমি বোঝার ভান করি। শোনো, মাও সেতুং জওয়াহরলাল যতটা বিশ্বাস করেন, আমি তোমাকে তার চেয়ে বেশি বিশ্বাস করি। এই রে, 10:30 বেজে গেল। তাহলে আমি এখন আসি। আচ্ছা, এসো। পরশু মাঝ বিকেলে রমনা পাঠিয়ে গিয়েছিল। সন্ধ্যার পর সেখান থেকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়, সঙ্গে সঙ্গে জাহান নামে এক মুক্তিযোদ্ধার লাশ। কুলসুম ডেইজ, কুলসুম মার্ডার্ড। তার রাত 11টার সময় আমার কাছে আসার কথা ছিল। তার আগে তোদের সরিয়ে দেওয়া হলো আব্বা। কারা সরিয়ে দিল? তোরা চায় না কুলসুম আর জাহান আপনার কাছে এসে ওদের সব ষড়যন্ত্র পাশ করে দিক? জাহান গিয়েছিল ওদের গোপন মিটিংয়ে, কথা ছিল ফিরে এসে কুলসুমকে সব জানাবে রমনা পার্কে। আপনার সঙ্গে দেখা করতে আসবে 32 নম্বরে। দিল খবর? লাশ কোথায়? মেডিকেল কলেজ হাসপাতালে। কারা খবর দিল? পার্কের লোকেরা। সেখানে লেকের ধারে দুজনের লাশ পড়েছিল, পরে তারাই পুলিশকে খবর দেয়। আমি হাসপাতালে যাব, আমি হাসপাতালে কুলসুমকে দেখতে যাব। ব্যবস্থা কর। আমিও যাবো আব্বা। আমরা এখন 0 আওয়ারের দিকে এগিয়ে চলেছি, এই সময় হত্যাকাণ্ড? না বদলু, কাজটা ভালো করনি। তুমি আমার আত্মীয় বলে আমার আরো বেশি ভয়। বিষয়টাকে আপনি হত্যাকাণ্ড কেন বলছেন? এটা জেলাস প্রেমিকের প্রতিশোধ গ্রহণ। খবরটা পত্রিকাওয়ালাদের কাছে এমন ভাবে ম্যানিপুলেট করা হয়েছে যে খবরটা তাদের কাছে কোনো গুরুত্বই পায়নি। কাগজওয়ালারা কি জেনেছে? কাগজওয়ালারা জানে কুলসুম এক নষ্ট চরিত্রের মেয়ে। সে পাকিস্তানি আর্মিদের কাছে স্বেচ্ছায় ধরা দিয়েছিল। এখনো ছিল তার বহু প্রেমিক। তাদের মধ্যে জাহান নামে এক জওয়ানের সঙ্গে তার ভাব বেশি হয়ে যাওয়ায় জেলাস প্রেমিকদের একজন ঈর্ষায় অন্ধ হয়ে নির্জন রমনা পার্কে তাদের দুজনকে একত্রে পেয়ে খুন করেছে। কিন্তু কাগজওয়ালা সে খবর বিশ্বাস করেছে। বিশ্বাস না করে খবরটা তারা গুরুত্ব দিয়ে ছাপত। আজকের কাগজগুলো দেখুন, কোন পত্রিকায় বিষয়টাকে গুরুত্ব দেয়নি। একটি পত্রিকা তো ছেপেছে প্রেমের দ্বন্দ্বে প্রেমিক প্রেমিকা খুন। সবই বুঝলাম, কিন্তু কুলসুম শেখ মুজিবের ধর্মকন্যা এবং কিছু দেশে আমার বাড়িতেও ছিল, সে কথাটা ভুলে যেও না। সেই জন্য তাকে যথাসময় সরিয়ে দেওয়াটা ঠিক হয়েছে। এমনকি তার প্রেমিক জওয়ানটিকেও, না হলে আপনি আজই ধরা পড়ে যেতেন। হ্যাঁ, ধরা পড়ে যেতাম। হ্যাঁ, ধরা পড়ে যেতেন। ওরা দুজনে মিলেই আমাদের উপর স্পাইং চালাচ্ছে। ওই মেয়েটি বিভিন্ন গোপন বৈঠকের সময় আপনার বাড়িতে উপস্থিত থাকতো না? শেখ মুজিবের ধর্মকন্যা, তার উপর নির্যাতিত নারী পুনর্বাসন কেন্দ্রের কর্মী, সেজন্য আমার বাড়িতে তার আসা যাওয়া নিয়ে আমি মাথা ঘামাইনি। মস্ত বড় ভুল করেছিলেন। সামান্য ভুলের জন্যও অনেক বড় বড় পরিকল্পনা ভণ্ডুল হয়ে যায়। আমি ওর প্রেমিক জওয়ানটিকে কুমিল্লার বার্ডের অফিসে দেখেই সন্দেহ করেছিলাম। কেন যেন তাকে চিনি চিনি মনে হচ্ছিল। হায় আল্লাহ, ফারুক বলো কি? সে কি সেখানেও ছিল নাকি? হ্যাঁ ছিল, তবে থুতনিতে একটু দাড়ি লাগিয়েছিল। আমি তাকে প্রথম দেখি ক্যান্টনমেন্টে জেনারেল জিয়ার অ্যাটেন্ডেন্ট হিসেবে, দ্বিতীয়বার দেখি কুমিল্লা বার্ডের অফিসে। সেখানে দেখে আমি তাকে সন্দেহ করেছিলাম।
কেন যেন তাকে আমি চিনি চিনি মনে হচ্ছিল। সে কি আমাদের সবগুলো গোপন মিটিংয়ে ছিল নাকি? বার্ড অফিসের পর আমাদের দ্বিতীয় মিটিং হয়েছিল দাউদকান্দি মাদ্রাসায়। না, দাউদকান্দি মাদ্রাসার মিটিং এসে যায়নি, অথবা যেতে পারেনি। তবে ঢাকা ক্যান্টনমেন্টের সিগন্যালের কাছে বালুরঘাটের নাইট প্যারেডে মিটিং এসেছিল। এবার থুতনিতে দাড়ি লাগায়নি। আমি তাকে দেখেই চিনে ফেলি। আমি অবশ্য তার সম্পর্কে অনেক আগে থেকেই খবর পাইনি, অথবা যেতে পারেনি। তবে ঢাকা ক্যান্টনমেন্টের সিগন্যালের কাছে বালুরঘাটের নাইট প্যারেডে মিটিং এসেছিল। এবার থুতনিতে দাড়ি লাগায়নি। আমি তাকে দেখেই চিনে ফেলি। আমি অবশ্য তার সম্পর্কে অনেক আগে থেকেই খবর নিয়ে রেখেছিলাম। তার নাম জাহান। সে একজন মুক্তিযোদ্ধা। শেখ মুজিবের ধর্মকন্যা ওই মেয়েটির সঙ্গে তার প্রেম চলছিল। হয়তো দুজনে মিলেই আমাদের উপর স্পাইং চালাচ্ছিল। জাহান কি করে জানলো প্রতি বৃহস্পতিবার রাতে বালুরঘাটে মিটিং হয় এবং তুমি সেখানে যাও? আমি আর্টিলারি ডিপার্টমেন্টের সেকেন্ড ইন কমান্ড। প্রতি বৃহস্পতিবার রাতে আমি বালুরঘাটের নাইট প্যারেডে যাই। ও একজন জওয়ান হয়ে সে কথা জানবে না কেন? তবে প্যারেডের পর আমাদের গোপন মিটিং এর কথা সে হয়তো জানতো না। তোমার কি মনে হয় সে আমাদের কোনো গোপন মিটিং এর কথা শেখ মুজিবকে জানিয়ে দিয়েছে? মনে হয় না। কুলসুম আর জাহান সে সুযোগ হয়তো পায়নি। শেখ মুজিব কিছু জানলে আমি অনেক আগেই তা টের পেয়ে যেতাম। কিন্তু এখনো বেঁচে থাকলে আজ বা কালের মধ্যে শেখ মুজিব সব জেনে যেতেন। তার আগেই দুটোকে খতম করে দেওয়া হয়েছে। কাজটা ভালোই করেছো, কিন্তু কাজটা করেছে কেউ? তুমি না ফারুক? এইসব মশামাছি বেড়ে আমরা হাত নষ্ট করতে যাব কেন? টাকা দিলে এখন বাংলাদেশেও কিলার পাওয়া যায়। আমি এখন হাত পাকাচ্ছি বড়টাকে ধরবার জন্য। Suddenly I will shoot Mujib myself. I shall not allow anybody to do that. হুদা, কি বলছেন? বেফজুল কথাবার্তা বলো না। আগে কাজ শেষ করো, তারপর বুক চিতিয়ে কথা বলবে। এখন চুপচাপ থাকো। That's the correct strategy. তোমরা সবাই একসঙ্গে কোথা থেকে? আমেরিকান অ্যাম্বাসেডর মিস্টার বোস্টনের বাসায় পার্টি ছিল, শেষ করে এলাম। অবশ্য নূর যাননি, তিনি দাওয়াত পাননি। জেনারেল জিয়াউর রহমান ছিলেন, বোস্টনের পাশে বসে ফিসফাস করছিলেন। কি সব কথাবার্তা বলেছেন জানি না। আমি অবশ্য বিশেষ কারণে যাইনি, কিন্তু জেনারেল জিয়ার তো আমার এখানে আসার কথা ছিল। ও, আমি ভুলে গিয়েছিলাম। জেনারেল জিয়া অবশ্য আগেই আমাকে বলেছিলেন তিনি আজ আপনার বাসায় আসছেন না। জাহান সম্পর্কে আমার কাছ থেকে জানার পর তিনি একটু ডিস্টার্ব ফিল করছেন। তাকে জানিয়েছো তো? এখন আর কোনো ডিস্টার্ব বোধ করার তার কারণ নেই। বঙ্গবন্ধু তার ধর্মকন্যা কুলসুম আর জাহান নামের এক জওয়ানের মৃত্যুতে আজ খুব ডিস্ট্রেস আছেন। ওই প্রসঙ্গ থাক। জিয়া বলেছেন তিনি আমাদের সঙ্গে আছেন। ওই পঙ্গু মুক্তিযোদ্ধা কর্নেল তাহেরকে তিনি একটু খেলাচ্ছেন। জিয়া পাকিস্তানি আর্মি ইন্টেলিজেন্সের জুনিয়র অফিসার ছিলেন। তিনি জানেন সকলের সঙ্গে নিজের স্বার্থে কিভাবে কাজ করতে হয়। আচ্ছা, তিনি যে আমাদেরকে নিয়ে খেলছেন না তার প্রমাণ কি? কোনো প্রমাণ নেই। আমি তাকে চিনি। আই নো হিম। হি ইজ এ ম্যান অফ ডিভিয়াস ক্যারেক্টার। নিজের স্বার্থে তিনি আমাদের গলা কেটে দিতে পারেন। গলা যে কাটবেন না তার কোনো নিশ্চয়তা আছে? আছে। এখন তার স্বার্থ ছিল না আমাদের সঙ্গে, তাহেরদের সঙ্গে নয়। তিনি পাকিস্তানের ট্রেনিং পাওয়া আর্মি অফিসার, অপরচুনিস্ট অ্যান্ড অ্যাম্বিশাস। কর্নেল তাহেরের পিপলস রিভলিউশন তার কাছে নিম পাতার রস। তাহের আর জাসদ, এমনকি কিছু কিছু বামপন্থী টেরোরিস্ট গ্রুপ নিয়ে তিনি খেলছেন। জি আমাকে বলেছেন, ইফ ইউ আর সাকসেসফুল আই এম উইথ ইউ, ইফ নট আই এম নট ইন দিস গেম। নাইফ উইথ ডাবল এস। এবার আসল পরিকল্পনা আসা যাক। আমি মূল পরিকল্পনাটা আপনাদেরকে জানাচ্ছি। We are approaching the 0 hour. আর মাত্র 10 দিন সময় বাকি আছে। তোমরা সবাই সানস অফ সান, আমার প্রিয়তম সূর্য সন্তান। হ্যাঁ, এবার প্ল্যানটা বলো। 14 আগস্ট রাতে আমাদের বিদ্রোহী আর্মি ইউনিটগুলো একত্রিত হবে লাস্ট প্যারেডে। রাত 12টায় তাদেরকে শপথ বাক্য পাঠ করানো হবে। আমাদের প্রতিটি হুকুম তারা পালন করবে বলে প্রতিজ্ঞা করবে। আজকের আমি কথা বলবো। আমরা সেনাবাহিনীকে ভালো করে বুঝিয়েছি যে আগামী 15ই আগস্ট শেখ মুজিব ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভাষণ দেবেন সেখানে দেশের রাজতন্ত্র প্রতিষ্ঠার ঘোষণা দেবেন। তিনি হবেন দেশের রাজা আর তার পরিবার হবে রাজ পরিবার। আমরা এর ঘুরোদুর বিরুদ্ধে। তাই 15ই আগস্ট সকালের মধ্যে তাকে যদি ক্ষমতা থেকে না সরানো যায় তাহলে আর কখনোই সরানো যাবে না। রাজা হয়েই তিনি দেশে ভারতীয় সেনাবাহিনী প্রবেশ করাবেন। আমাদের সেনাবাহিনী ভেঙে দেওয়া হবে। গোয়েব অলসো
এমন চমৎকার প্রোপাগান্ডার কথা ভাবতে পারতেন না। ঠাকুর, তুমি থামো। অনেক জওয়ান আমাদেরকে জানিয়েছে 15 আগস্ট রাতে তাদেরকে আমরা যে হুকুম করব তারা তাই পালন করবে। ট্রাকে জিপে চেপে তারা 32 নম্বরের দিকে আমাদের গাড়িগুলোকে ফলো করবে। নিজের প্ল্যান, কিন্তু কোনো কারণে প্ল্যানটা যদি ভেস্তে যায়? আমরা ধরে টাঙ্গাইল দিকে রিট্রিট করব। ইন্ডিয়ার ইস্টার্ন কমান্ড এক জেনারেলের সাথে আমার কথা হয়েছে, তারা বাধা দেবে। কিন্তু ইন্ডিয়ার কথার উপর কি বিশ্বাস করা যায়? ইন্ডিয়ার সকলেই ইন্দিরা গান্ধীর লোক নয়, আমাদের চিন্তাধারার লোকও সেখানে আছে। ফাইন, ভারত রাত 2টো আমরা অর্ডিন্যান্স ডিপো থেকে অস্ত্রশস্ত্র নিয়ে যাত্রা শুরু করব। আমাদের দল 2টো ভাগে ভাগ হয়ে যাবে। প্রথম দল ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে ইন্দিরা রোড কলাবাগান হয়ে এবং অন্যটি মহাখালী হয়ে শেখ মনি আব্দুর রফশেদ নিয়ে আমাদের বাড়ির দিকে যাবে। আমাদের সৈন্যদের মধ্যে কেউ বিট্রে করলে সাথে সাথে গুলি করা হবে। প্রথম দল আগে 32 নম্বরের দিকে যাবে, দ্বিতীয় দল পথে কাজ সেরে প্রথম দলের সাথে মিলিত হবে। ততক্ষণে ভোর হয়ে আসবে, হজরের আজান আগেই আমাদের কাম ফতে। এভরিথিং ইজ পারফেক্টলি প্ল্যান। কিন্তু রক্ষী বাহিনীর কথাটা ভেবে দেখেছো কি? রক্ষী বাহিনী প্রধান কর্নেল নুরুজ্জামান এখন দেশের বাইরে। তার জায়গায় সিভিল পলিটিশিয়ান হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন তিনি একজন হামবাগ, তাকে ভয় পাওয়ার কিছু নেই। তাছাড়া রক্ষী বাহিনীকে ভয় পাইয়ে দেওয়ার জন্য আমরা ট্যাঙ্ক ব্যবহার করব। সেটা কিভাবে? 14 আগস্ট রাতে আমাদের মধ্যে থেকে কয়েকজন লেস নোন আর্মি অফিসার যাবে শেখ মুজিবের কাছে। তাকে গিয়ে বলবে আগামীকাল আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন ভাষণ দিতে, সেখানে বড় ধরনের গোলমালের ষড়যন্ত্র চলছে, আমাদেরকে ট্যাঙ্ক নামানোর অনুমতি দিন। আমরা ট্যাঙ্ক নিয়ে আশেপাশে মহড়া দেব। কিন্তু বঙ্গবন্ধুকে ট্যাঙ্ক নামানোর পারমিশন দেবেন? কেন দেবেন না? তিনি সেনাবাহিনীর প্রধান। সূর্য সন্তানদের ভিক্টরি এবার ঠেকায় কে? সবাই আসুন, আমরা বাংলাদেশের নেক্সট প্রেসিডেন্ট খন্দকার মোস্তাক আহমেদের হাতের উপর হাত রেখে শপথ বাক্য উচ্চারণ করি। আমরা কেউ কারোর সাথে বিশ্বাসঘাতকতা করবো না। কি ডালি, তুমি এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? আমি কি বলবো? তোমাদের পরিকল্পনায় আমার রোলটা কি, আমি তো সেটা জানি না। শেখ মুজিবের পতনের পর তুমি রেডিও সেন্টার দখল করবে, তুমিই প্রথম ঘোষণা করবে শেখ মুজিবের পতনের খবর। ওকে, আমি প্রস্তুত থাকবো। এখন আসুন, আমরা সকলে লিডারের হাতের উপর হাত রেখে শপথ বাক্যটা পাঠ করে নেই। দাঁড়াও দাঁড়াও, মাথায় আগে টুপিটা চাপিয়ে নেই। এই টুপিটা মাথায় না থাকলে নিজেকে খন্দকার মোস্তাক বলেই মনে হয় না। তোমরা যদি সত্যি সত্যি আমাকে দেশের প্রেসিডেন্ট পদে বসাও, তাহলে প্রথমেই আমি এই টুপি বাংলাদেশের ন্যাশনাল হেড গিয়ার মানে জাতীয় শিরস্থান বলে ঘোষণা করব। মোস্তাক ভাই, আমি তো টুপি মাথায় দেই না, মুজিব কোট পরি। আমাদের মুজিব কোটের সঙ্গে আপনার হেড গিয়ার মানাবে কি? ঠাকুর, কথা একটু কম বলার চেষ্টা করো। আসুন, এখন একজন একজন করে আমরা লিডারের হাতের উপর হাত রাখি। আমার সাথে বলুন, আমরা আমরা পরম করুণাময় আল্লাহর নামে শপথ করছি যে আমরা কেউ কারোর সাথে বিশ্বাসঘাতকতা করব না। আব্বা আমাকে ডাকছিলেন? আরে বাহ, আয় বয়। কি ব্যাপার? আজকে 31শে জুলাই, তোর জার্মানি যাওয়ার দিন। ফ্লাইট কয়টায়? বিকেলে। গোছগাছ হয়েছে? সেই দায়িত্ব রেহানাকে দেওয়া হয়েছে, সে মহা উৎসাহে গোছগাছ করছে। ও, ওয়াজাদ মিয়া যেন কতদিনের জন্য জার্মানি গেল? জার্মান ইউনিভার্সিটিতে ফেলোশিপ তো আব্বা 2 বছরের, তার মধ্যে তো 6 মাস হয়ে গেল। তবে রেহানা ফিরে আসবে মাস 2-এর মধ্যেই। আমাকে জয় আর পুতুলকে নিয়ে 1.5 বছর থাকতে হবে। তোর মাও সেটা বলতেছিল রে, ওদের ছাড়া কি করে থাকবে। আমরা তো সব ছুটিতেই আসবো, সামারের ছুটিতেও আসবো। আসু, ধর যদি এমন হয়। কি? না না, কিছু না, এই তো দেখ কখন কি মনে আসে। না কিছু না, আসলে তোকে বলে যখন ডাকছি
আসলে তুই তো আমার বড় সন্তান, আর তাছাড়া তুই আমারই মতন শক্ত মনের ধাঁচ পাইছিস। আব্বা, আপনার কথা শুনে আমার ভয় লাগছে। আপনি তো এমন করে কোনোদিন আমাদের সঙ্গে কথা বলেন না। সে ৭১ সালে ২৫শে মার্চের রাতে অত গোলাগুলির মধ্যেও তো আপনি বলেছেন, বুকে সাহস রাখ, জয় আমাদের হবেই। জয় আমাদের হবেই, সে কথা বলার জন্য তো তোরা ডাকছি। বুকে সাহস রাখিস, অনেক দিনের জন্য যাচ্ছিস, কি জানে আবার দেখা হয় কি না হয়। দেখা হবে না কেন আব্বা? আমি বড় ক্লান্ত রে হাসু, সারা জীবন দেশের জন্য যুদ্ধ করছি। ভাবছিলাম দেশটা স্বাধীন হইলে একটু বিশ্রাম হয়ে যাব। এখন কি আপনার বিশ্রাম নেওয়ার সময়? দেশটা স্বাধীন করছেন, দেশটাকে গড়ে তুলতে হবে না? জানিস মা, যারা দেশ স্বাধীন করে তারা দেশ গড়ার সুযোগ পায় না। এই যেমন মহাত্মা গান্ধী, লুমুম্বা, লিঙ্কন, আনন্দের অবস্থা সেদিন দেখলি, নিজেই দেখলি। চারিদিকে শত্রু, চারিদিকে শত্রু, চারিদিকে শত্রু। এত শত্রুর মধ্যে এই স্বাধীন বাংলার দেশটারে সবার জন্য শান্তি আর সুখের নীড় হিসেবে গড়ে তুলতে পারবেন আব্বা? সেই যুদ্ধে তো নামছিল মা। এই ৭১-এর চাইতে কঠিন যুদ্ধ, দেশ গড়ার যুদ্ধ। ৭১-এর চাইতে শক্তিশালী শত্রুপক্ষ এখন আছে, কিন্তু আমি শেখ মুজিব কোনদিন ভয় পেয়ে যুদ্ধে নামে পিছিয়ে আসি নাই। দেশটাকে স্বাধীন করেছি, এবার দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব। তার জন্য যদি আমার গান্ধীর মতো, লুমুম্বার মতো জীবন দিতে হয়। খিদে ভয় পেলি? হ্যাঁ আব্বা, আমি জার্মানিতে যাবো না আব্বা। কেন? আচ্ছা ধর হাসু, কোনদিন ফিরে এসে দেখলি তোদের আব্বা তোদের পাশে নাই? বাংলার ৩০ লক্ষ শহীদের রক্তে মিশে গেছে তার রক্ত। সেই দিনই হবে তোর সত্যিকারের সাহসের পরীক্ষা। পারবি না মা? পারবি না আমার অসমাপ্ত কাজ সমাপ্ত করার দায়িত্ব নেওয়ার সাহস দেখাইতে, বাংলার মানুষের মুখে হাসি ফোটাইতে পারবি না? আমি ভাবতেও পারি না এমন দিন আসতে পারে সেই দিন আপনি আমাদের পাশে থাকবেন না। আমি ভাবতেও চাই না, ভাবতেও চাই না। তবে কি? তবে কি? এমন দিন যদি সত্যি আসে, আমি আমার সমস্ত শক্তি আর সাহস নিয়ে যুদ্ধে নামবো। আমি কামাল, জামাল, মনি ভাইয়ের পাশে দাঁড়াবো। যদি তারা কেউ না থাকে, তবে যদি একা নামতে হয়। একা? 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 হ্যাঁ একা। তাহলে আমি একাই যুদ্ধে যাব। বাহ বাহ বাহ, এই তো সত্যিকারের শেখ মুজিবের মাইয়ার মতো কথা বললি। এখন তুই জার্মানি চলে গেল আমার ঘুমাইনি মা। আব্বা, আমি জার্মানি থেকে এসে আপনাকে যেন এই বাড়িতে এভাবেই পাই। আম্মা, আপনি এখানে? আম্মা, আমি ওদিকে আপনাকে খুঁজছি। তাই মা, কিছু দরকার আছে নাকি? না আসলে বাবার তো গরম দুধ খাওয়ার সময় হয়ে গেল, কিন্তু তিনি নিচে এখনো বসে মিটিং করছেন। এখনো মিটিং করতেছে? হ্যাঁ আম্মা, আগামীকাল 15ই আগস্ট শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সভায় তিনি গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। আজ তাহলে কত তারিখ হলো মা? 14ই আগস্ট না? হ্যাঁ আম্মা, আজ 14ই আগস্ট। আমার হাসু, রেহানা
জয় ভাইয়া পুতুল সোনা জার্মানি চলে গেছে আর 14 দিন। হ্যাঁ কেমন দেখতে দেখতে দিনগুলো সব পার হয়ে গেল। মনে হয় আমার জয় ভাইয়া পুতুল সোনা তাইলে যেন আমার এই ঘরে খেলা করছে। দেখবেন দেখতে দেখতে কটা দিন কেটে যাবে আর রেহানা ঠিক সময় মতো 32 নম্বরে ফিরে আসবে। তাই যেন হয় মা, দোয়া করি তাই যেন হয়। আমি যাই একটু নিচে, আমি না গেলে তোমার আব্বা মিটিং থেকে উঠবো না। আমি একটু টাকাটা দিয়ে গিয়া। আব্বা আপনার দুধ আব্বা। ও সুলতানা, কেমন আছো মা? ভালো আছি আব্বা। হ্যাঁ, হাসিনা রেহানা গেছে জার্মানিতে, এখন তোমার উপর ভার পড়ছে এই বুড়া ছেলের সামলাবার না? কটা বাজে মা? তা এখন প্রায় 11টা বাজে আব্বা। ও ইয়ে, কালকে 15ই আগস্ট বুঝছো, ঢাকা ইউনিভার্সিটিতে একটা মিটিং, স্টুডেন্ট আর টিচারদের সমাবেশে আমার ভাষণ দিতে হবে। তাই খসড়াটা দেখে তারপর শুতে যাব। তুমি এখন যাও মা। আর ইয়ে, কামাল কোথায়? কামাল ও এখনো বাসায় ফেরেনি, ও একটা বিয়ের দাওয়াতে গেছে, এখনই চলে আসবে। তোমার একটা বড় পুরস্কার দেওয়া দরকার। কামাল যে কোথায় কোথায় ঘুরতো, রাত বেরোতে বাড়ি ফিরতো, তোমার শাশুড়ি চিন্তায় ঘুমাইতে পারতো না। সে তো এখন আর দেরি করে ফেরে না আব্বা, এখন আবাহনী ক্লাব, স্পন্দন এসব নিয়ে মেতে থাকে। তাছাড়া ছায়ানাটেও যায় সেটা শিখতে। সেটা তো তোমার গুণে, তুমি হইতেছো ঘরের লক্ষ্মী। এই জন্যই বলতেছি তোমার একটা বড় পুরস্কার দেবো আমি। আপনার দোয়াই আমার পুরস্কার আব্বা। ঠিক আছে, ভালো থাকো মা, যাও। এখন আমি আসি আব্বা। কি ব্যাপার, এতক্ষণ সুলতানার সঙ্গে বসে বসে বব্ব করতেছিলেন না? কাল সকালে বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে যাবে, সে কথা মনে আছে? ওঠেন, চলেন, শুতে যান। তুমি ঘুমায় পড়ো, আমি এই বক্তৃতার খসড়াটা দেখা তারপর শুতে যাবো। না, আপনি চলেন। হাসুরে হেনারা জার্মানি চলে যাওয়ার পরে আমার বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে, ভালো লাগে না। আজ তোমার কি হয়েছে কত? তুমি তো কখনো এরকম করো না রেনু। আজ কতকাল পরে আপনি আমার রেডি নামে ডাকলেন। সারা জীবন যুদ্ধ করছি, যুদ্ধ করে করে ক্লান্ত হয়ে পড়ছি। আমি এখন একটু শান্তি চাই। তোমার এই রেনু ডাক্তার মধ্যে যেন আমি শান্তি খুঁজে পাই। ঠিক আছে, খসড়া খসড়া দেখা লাগবে না, চলো, রাত জেগে কাম নাই। শুয়ে পড়েন। আমাকে বাসাটা কারো জানি আক্রমণ করছে। আমি নিচে ডিউটিরত পুলিশ অফিসারের গলার আওয়াজটা কেমন জানি পাইলাম, হয়তো এত করে মাইরেও ফেলাইছে, তার তো কোনো সারা শব্দ পাইতেছি না। বুঝাস, আমি নিচে দেখে আসি যে আমার বাসাটা কারা আক্রমণ করে, দেখতে যাবো না? একা যাবে? হ্যাঁ, আমি একাই যাবো। না, আমি তোমাকে একা যেতে দেবো না। সুলতানা, তুমি অবুঝো না, তুমি রোজির ঘরে থাকো, আমি দেখেই যাচ্ছি। আমিও তোমার সঙ্গে যাবো। তুই সুলতান আরো যেটাতে থাক, আমি তোর সঙ্গে যাবো। চলো। আপনার সবাই মিলে কোন যেতেছেন? হ্যাঁ, আমি আপনার সঙ্গে যাবো। আমি যাবো। কোন যেতেছেন? আমি শেখ কামাল
যেতেছেন? নিচে নিচে আসো না, কোনো সারা শব্দ পাইতেছি না। রফিউল্লাহ বললো ওরা নাকি আটকে রাখছে, আমি যেন কোথাও চলে যাই। কোথায় যাবো? শেখ মুজিবকে কখনো পালাতে দেখছো? আমাদের বাড়ি আক্রমণ করছে, মনি আর সেন্ডিমাতের সাথে কথা বলতে পারলাম না, টেলিফোন লাইন কাটা। ওদের বাড়ি নিশ্চয়ই আক্রমণ হয়েছে, জানি না। বাড়ি আক্রমণ করছে, আমি নিচে যাই। আমি আপনার সঙ্গে যাবো, আপনার সঙ্গে বাঁচতে চাই না। মা, ওরা নিশ্চয়ই এতক্ষণ উপরে উঠে আসতেছে। আমার খাবার জামার কই? আমার খাবার জামার কই? পাচ্ছি না। আমি আপনার সঙ্গে যাবো, আমি যাবো, আমি যাবো আপনার সঙ্গে, আমি যাবো। কি চাস তোরা? কি চাস? আপনাকে আমার সঙ্গে যেতে হবে। কোথায় যেতে হবে? আমার কামাল কোথায়? জামাল কোথায়? কামালকে তোরা মারছিস, কেন মারছিস? আমার কথার উত্তর না দিলে আমি কোথাও যাবো না। আমিও যাবো না, আমিও যাবো না। আমার খাবার জামা মারছে, আমার জামা জামা মারছে। আমার বাসা তো আমি শেষ থেকে দেখতে চাই, আমি শেষ থেকে দেখতে চাই। তুই বদল খোদা না? তুই আজিজ বাসা, তাই না? কি চাস তোরা? এরা এখনো বেঁচে আছে আপনাদের হুকুমের অপেক্ষায়। আর যারা বেঁচে আছে আর কেউ নেই, সবাইকে মারা হয়েছে। তুমি কি করলে? তুমি কি করলে করে? তুমি কি করলে? চলো পুরি, ইউ কাওয়ার্ডস, আই উইল ডু ইট। মগের মূল্য পাইছিস? এত বড় সাহস তোদের! আমার বাসা রেখে কি করবো? আমার সন্তানদের মারছ, আমার বাড়ির সমস্ত মানুষকে এক এক করে মারছ। দেশটা যে স্বাধীন করছে তারও তোমরা মারছ। আমি বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। আমি রাসেল, আমাকে মেরো না মা, আমি মায়ের কাছে যাব।